স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা চামড়া শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন চামড়া শিল্পের কেমিক্যাল ব্যবসায়ী খন্দকার আহাদ আহমেদ এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো শাহিন আহমেদ, আপনার কাছেই শুরুতে আসতে চাই। সামনে কোরবানির ঈদ, তো এই সময়টাই আসলে বছরের 50% মতো চামড়া সংগ্রহ করে থাকেন ব্যবসায়ীরা। তো এবারের আপনাদের আসলে পরিকল্পনাটা কোন পর্যায়ে আছে? দেখুন, এই বছর আমাদের ট্যানারি মালিকদের কিন্তু পরিকল্পনা খুব একটা নেই চামড়া সংগ্রহের, কারণ আমরা কিন্তু যেহেতু বছরের 50% চামড়া এই মৌসুমে সংগ্রহ করে থাকে, কিন্তু এবছর ট্যানারি মালিকদের পুঁজি একটা সংকট আছে। কারণ এখানে আমরা 1,500 কোটি টাকা নতুন শিল্পনগরীতে বিনিয়োগ করে ফেলেছি গত 1.5 বছরে। এইখানে যে আমাদের কোরবানি অ্যাডভান্সগুলো দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, সেই অ্যাডভান্স কিন্তু আপনার এবছর বৃদ্ধি পাচ্ছে না। সেখানে 400 কোটি টাকা খুবই অপ্রতুল। এখানে দেখা যায় যে 2,000 থেকে 2,500 কোটি টাকা কাঁচা চামড়ার ব্যবসা হয়। সেইখানে যদি আপনার 400 কোটি টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আপনার মানে আমাদের চামড়া সংগ্রহে কিন্তু ব্যাঘাত ঘটায়। এবং আমরা কিন্তু নিজস্ব পুঁজি আমরা এই সিজনে বিনিয়োগ করে থাকি, আমাদের নিজস্ব অর্থায়ন আমরা কিন্তু চামড়াগুলো সংগ্রহ করে থাকি। এইখানে আমাদের যে রিলোকেশনের সমস্যা, সেই সমস্যার কারণে কিন্তু মহামান্য কোর্ট কিন্তু আমাদেরকে প্রত্যেক দিনে 10,000 টাকা করে জরিমানা নির্ধারণ করে দিয়েছে। এখন ছোট ট্যানারিগুলো এবং মাঝারি ট্যানারিগুলো কিন্তু আপনার 10,000 টাকা দিয়ে আপনার জরিমানা দিয়ে চামড়ার ব্যবসা টিকে থাকা কঠিন হবে, কারণ কঠিন হচ্ছে। এবং তারা অলরেডি হাজারীবাগে কিন্তু অনেক ট্যানারি আপনার তাদের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, কারণ একটি ট্যানারির পক্ষে 10,000 টাকা দেওয়া সম্ভব না। তো এই কারণে অনেক ট্যানারি মালিক তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আপনার নেওয়া থেকে বিরত আছে। এবং পাশাপাশি আপনার যে আমরা যে এখান থেকে যাব, এখানে কিছু ট্যানারি আপনার রেডি হয়েছে। আমরা জানি না আদৌ যে হাজারীবাগের চামড়া ঢুকতে দিবে কিনা, কারণ 1 এপ্রিলের থেকে কিন্তু কাঁচা চামড়া ঢোকা উপর করার আপনার নিষিদ্ধ আরোপ করা হয়েছে। তো এই কারণে আমরা কিন্তু শঙ্কিত। এবং চামড়া সংগ্রহ করে আমরা কি করব? আমরা যদি হাজারীবাগের চামড়ার প্রসেস না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে একটা জটিলতা থেকেই যায়। কিন্তু মানে এই জায়গায় এই মানে ডিলেটা হলো কেন আসলে? মানে আপনাদের তো বন্ধ যখন করে দেওয়া হলো যে হাজারীবাগে প্রবেশ করতে পারবে না, তার মানে হচ্ছে একটা বাধ্যবাধকতা আরোপ করার চেষ্টা ছিল যে আপনারা সবাই সাভারে কোরবানির চামড়াটা যাতে প্রসেসিং করে, সেই জায়গাটা আসলে মানে কাঙ্ক্ষিত পর্যায়ে নাই কেন? দেখুন, এইখানে আমি একটা কথা বলবো, এখানে একটা ভুল বোঝাবুঝির অবকাশ হয় যে এখানে অনেক ছোট ট্যানারি আছে যে 10,000 স্কোয়ার ফিট, মাঝারি টাইপের ট্যানারি আছে 1 লাখ স্কোয়ার ফিট, এখানে বড় ট্যানারি আছে প্রায় 3 লাখ 4 লাখ স্কোয়ার ফিট। এইখানে কিন্তু আমরা সবাই কিন্তু আপনার মানে আরসিসির উপর আমরা কাজ করছি। এখানে আমাদের পাইলিং করতে হয়েছে, হেভি কনস্ট্রাকশনের কাজ করছি আমরা। যেখানে একটা বিল্ডিংয়ের হাইট আপনার মনে করেন যে সম্ভবত একটা হাউজিংয়ের হাইট থাকে আপনার 10 স্কোয়ার ফিট 10 ফিট, এখানে কিন্তু আমাদের হাইট কিন্তু 20 থেকে 22 ফিট। এখানে আমরা একটা হেভি কনস্ট্রাকশনের কাজ করছি। যারা ছোট ট্যানারি 10,000 স্কোয়ার ফিট, ইভেন 20,000 স্কোয়ার ফিট, তারা কিন্তু অনেকে প্রস্তুত হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু 30 থেকে 40টি ট্যানারি ওখানে আপনার প্রোডাকশনে যেতে সক্ষম হবে। কারণ বড় ট্যানারিগুলো একটু পিছিয়ে আছে, কারণ আমাদের কাজের পরিধি অনেক ব্যাপক, যার কারণে আমাদের সময় লাগছে বেশি। এখানে আমরা যদি এই সব ট্যানারিগুলোকে 30 থেকে 40টি ট্যানারি আমরা চালু করতে চাই, আমরা কিন্তু আগামী এই মাসের থেকে আমরা চালু করা সম্ভব হবে। কিন্তু আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যে জটিলতা, সেগুলো কিন্তু আপনার রয়ে গেছে। যেমন বিশেষত আমাদের পানির লাইন দেওয়া হয়নি এই ট্যানারিগুলোতে, যে সকল ট্যানারি প্রস্তুত হয়েছে, এবং আপনাদের যে বিদ্যুৎ সংযোগ, সেটার জন্য আমাদের পরিবেশের ছাড়পত্র যাচ্ছে। এই সুবিধাগুলো নিয়ে আপনার সাথে আবার আলোচনা। আহাদ আহমেদ, আপনার কাছে আসতে চাই। মানে আপনার কি মনে হয় যে আসলে শিপমেন্ট বা কোরবানির সময়টা আসলে কোনো ধরনের অস্থিরতা তৈরি হতে পারে কিনা এই শিপমেন্ট নিয়ে, বা মালিকদের আসলে ট্যানারি মালিকদের অবস্থানটা আপনি মানে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিভাবে দেখছেন? আমার যেটা ব্যক্তিগত একটা অবস্থান, সেটা হচ্ছে যে এই ট্যানারি রিলোকেশন যেটা আছে, সেই ট্যানারি রিলোকেশনের ক্ষেত্রে আমরা কোনোভাবেই, বিশেষ করে ট্যানার্সদেরকে, ওখানে যারা ট্যানারি ওনার্সদেরকে আমরা কিন্তু এখনও দায়ী করার মতো কোনো পরিস্থিতির মধ্যে নাই।
মূলত এটা করার মতো অবস্থা নাই। এটার দুইটা কারণ আছে। একটা কারণ আপনি বিবেচনা করেন যে আমি কোনো ল্যান্ডের মালিকানা নেই আমার, আমি ওইখানে এখন পর্যন্ত কোনো ট্যানারি ওনার্স ওখানে নতুন যে জায়গায় তারা গেলেন সেই জমির মালিকানার কোনো কাগজপত্র তারা পেয়েছেন বলে আমার জানা নেই। এটা এক নম্বর। তো আমি একটা জায়গায় যাচ্ছি এবং সেখানে নিয়ারলি 2500 crores টাকার মতো ইনভেস্ট করলাম, আলাদা আলাদাভাবে যদি 40, 50, 60 কোটি করে টাকাও আমি ইনভেস্ট করে থাকি, এটা কিন্তু আমি শূন্যের উপরে করলাম। তার মানে হচ্ছে যে আমার দিক থেকে এগারনেসের কোনো এখানে প্রবলেম হচ্ছে না, আমার দিক থেকে আন্তরিকতার এখানে কোনো প্রবলেম হচ্ছে না। যেসব অভিযোগ এতদিন ধরে করে আসা হচ্ছিল যে ট্যানারির মালিকরা এখানে যেতে চায় না, পরিবেশটা এখানে নষ্ট হচ্ছে, তো তারা তো সঙ্গে সঙ্গে রাজি ছিলেন এবং সঙ্গে সঙ্গে তারা যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সরকারের দিক থেকে যে প্রবলেমটা হচ্ছে সরকারের এখানে এখন পর্যন্ত এই যে ইটিপির কথা বলছেন সিইটিপি, সেই সিইটিপি কোনো রেডি না। এর আগেরবার এখানে যখন এসেছি তখনও বলছি যে এই সিইটিপি রেডি না, এবং সিইটিপিতে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা এটা খুব টেকনিক্যালি না বুঝতে পারলে আমার যেটা ধারণা, যেটা খুব সমস্যা। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, কিন্তু সরকার, আপনি যেটা বলছিলেন যেটা এখনো প্রস্তুত না, কিন্তু সরকার যেটা বলছেন হ্যাঁ ওই জায়গাটায় আসতে যাচ্ছি, তারা একটা অংশ তারা প্রস্তুত এবং এটা যে চালানোর জন্য যে পরিমাণ বর্জ্য দরকার সেটা তারা পাচ্ছেন না, এবং এটা জানিয়ে তারা ট্যানারি মালিকদের ওখানে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আমি ওই জায়গাটাই বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই জিনিসগুলি কিন্তু খুব কারিগরি বিষয়, কিন্তু এই বিষয়টার মধ্যে কোনো প্রশাসনিক ব্যাপার নাই। যেমন ধরেন যে ওখানে এতদিন পর্যন্ত শুনছিলাম যে ওখানে তো 4টা মডিউল আছে, সেই 4টা মডিউল ইন্ডিপেন্ডেন্টলি 4টা মডিউলই রেডি হতে হবে, কিংবা একটা মডিউল রেডি হতে হবে। একটা মডিউল যদি রেডি হয় তাহলে বলা চলে যে 6500 মিটার কিউব পানি পার ডে পরিশোধন করতে পারবে, দুটো হলে ওই রকম 12,000 বা ইত্যাদি। তো এখন এনারা যেটা বলছেন যে আমাদের ওখানে 48টি ট্যানারি যদি আমরা পাই তাহলে আমাদের 2টা মডিউল পুরো রেডি আছে, সেটা আমরা চালাতে পারবো। এইটা কিন্তু অনেক ইন্টারলিঙ্কিং ব্যাপার আছে। এই যে ইপিএসটা আছে, ইপিএসটা হচ্ছে ইফ্লুয়েন্ট পাম্প স্টেশন, যেখান থেকে বর্জ্যটাকে টেনে নিয়ে যেয়ে ওখানে তাদের ইটিপিতে দেওয়া হবে। এখন 3টা ইটিপি আছে, সেই 3টা ইটিপি 3টা জোনে নিশ্চয়ই আছে। তাহলে আমার 48টা ট্যানারিটা কি একটা জোনের মধ্যে পড়ে গেল? 48টা ট্যানারিতে একটা জোনে পড়বে না, 3টার জোনে আলাদা আলাদাভাবে আসছে। তার মানে হচ্ছে যে আপনার ইপিএস 3টাকেই কমপ্লিট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই কাজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত 2টা মডিউল যদি তৈরি থাকে তাহলেও আপনি এটা চালু করতে পারবেন। এখন ওখানে যারা হচ্ছে বিসিকের দিক থেকে যারা আছেন, উনি যে কথাটা গত 27 তারিখে পেপারে উনি একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে উনি যে কথাগুলি বললেন, দিস ইজ নট কোয়াইট কারেক্ট। উনি যেটা বললেন যে আমাকে 48টি ট্যানারি দাও, ইটস লাইকে ওই নেপোলিয়ান বোনাপার্টের মতো যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা ভালো নেশন দেবো। এটা ইটস নট লাইক দ্যাট। আমাকে 48টা ট্যানারি দাও, আমি তোমাদেরকে একটা ভালো ইয়ে দেবো। আপনার কি মনে হয় আসলে প্রস্তুতি আসলে এখনো কতখানি বাকি? আর আমার কাছে তো মনে হয় যে এখন পর্যন্ত প্রস্তুতি যতটুকু আছে, যদি ট্যানারিগুলি যায় তাহলেও এটা এখনও 50%-এর মতো প্রস্তুতি তাদের আছে। এই 50% 100% না হওয়া পর্যন্ত ওখানে ট্যানারি যেতে পারবে না। কারণ অলরেডি আপনারা যদি দেখিয়ে থাকেন, আমি জানি না, আজকের পেপারেও এসছে, আমি নিজেও এখানে আজকে সকালে যাই দেখে আসছি, সেটা হচ্ছে যে ওখানে ট্যানারি তার ভিতরে ওই যে ওয়েট ব্লু করছে এবং তার পানিটা যেটা আছে সেই পানিটা নিয়ে যে ফেলছে হচ্ছে তার নিজের ওখানেই গর্ত করে সেখানেই ফেলছে। তো ইট ইজ দ্য সেম। আমি যে কারণে হাজারিবাগ থেকে ওখানে রিলোকেট করব বলে বলছি, পরিবেশ ধ্বংস করব না বলে বলছি, ওই একই কাজ আমি ওখানে যেও করতে হচ্ছে আমাকে। তো এটা তো আমি ইচ্ছে করে করছি না, আমার উপরে প্রেশারাইজ করা হয়েছে, আমি সেই জন্য যাচ্ছি। আমি বলছি যে গভর্নমেন্ট যদি এটাকে খুব সুস্থ মাথায় দেখতে চায়, একটা নতুন এরিয়া, এখানে যেটা শাহিন সাহেব বললেন যে এখানে পাইলিংয়ের খরচ তাদের অনেক বেশি, এটা তো ঠিক, এটা একটা নতুন এরিয়া, এখানে আর্থ ফিলিং করে সেখানে করতে হচ্ছে, অনেক ডিপ তাদেরকে যেতে হচ্ছে, এবং তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করার মধ্যে এখানে কোনো ভালো কিছু নেই, এটা আমি মনে করি। শাহিন আহমেদ, আপনার কাছে আবার আসছি। মানে আপনারা তো নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন ভবনের, এবং কয়েকটি কারখানা সীমিত পরিবেশে তাদের প্রোডাকশনও শুরু করেছেন ওখানে। তো মানে আপনাদের কি মনে হয় কবে নাগাদ আসলে, সরকারের সাথে তো আপনাদের আলোচনা হয়েছে এই বিষয়ে, কবে নাগাদ এই জিনিসগুলো পুরোপুরি চালু হচ্ছে বা সেটার আভাস পেয়েছেন, বা আপনারাও বা কবে নাগাদ পুরোপুরিভাবে এই ট্যানারি এস্টেটটা চালু করতে পারবেন? বা দেখুন, এখানে ট্যানারি কিন্তু আমরা 3টা সেগমেন্টে কাজ করি। প্রথমত কাঁচা চামড়া থেকে ওয়েটগুলো আমরা একটা প্রোডাকশন করে সেটা থেকে আমরা সেকেন্ড সেগমেন্ট যেটা, সেটা হলো ক্রাস্ট করি।
এবং তারপরে আমাদের ফিনিশিং। আমরা কিন্তু 3টা ধাপে আমরা এই প্রোডাকশন করে থাকি। আমরা প্রথমত যে আমাদের ওয়েটগুলো সেকশনে আমরা এখান থেকে স্থানান্তর করতে চাচ্ছি, যেটা সবচেয়ে বেশি পলিউশন করে, যেটার ভিতর ক্রোমিয়াম আছে এবং অন্যান্য সালফার জাতীয় পদার্থ আছে। 70% পলিউশন এই ওয়েটগুলোতে করে। আমরা সকল ট্যানারি অন্ততপক্ষে এই বছরের ভিতর আমরা এখান থেকে ট্যানারি ওয়েটগুলো সেকশন আমরা স্থানান্তর করার চেষ্টা করছি। এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আশায় বলেছেন যে দেখেন এখানে আমরা কোথায় ইনভেস্টটা করেছি, আমরা 1,500 কোটি টাকা 2,000 কোটি টাকা কার জায়গায় করেছি, বিসিকের জায়গায় করেছি। আমাদেরকে এখনও কিন্তু আমাদের কোনো এই জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি, প্লটগুলো আমাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা অনেক ট্যানারি ইনস্টলমেন্ট পরিশোধ করেছে, কিন্তু আমাদেরকে যে রেজিস্ট্রেশন করে দেবে সেটা নিয়ে টালবাহানা করছে। এখন আমাদের যদি ব্যাংকগুলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আমাদেরকে কিসের উপর ফাইন্যান্স করবে? তারা তো এমনিতেই ফাইন্যান্স করে রেখেছে। এখন আমরা যদি নতুন করে রিফাইন্যান্স চাই তাহলে আমাদের কোলাটেরাল অ্যাসেট দিতে হবে। তো কোলাটেরাল অ্যাসেট যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে ওই জমিটা আমাদের দিতে হবে, প্লটটা দিতে হবে, মর্গেজ দিতে হবে। না হলে কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা অন্যান্য ব্যাংক আমাদেরকে অর্থনৈতিক বিনিয়োগ এই সেক্টরে করবে না। আমাদেরকে এইটার মূল কারণে কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু স্থানান্তর প্রক্রিয়া অনেকখানি ব্যাঘাত ঘটছে। এমনি মানে ফিনান্সিং এর জায়গাটাকে আপনাদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, বা দেখুন এখানে ক্ষতিপূরণ আমরা তো সেই 2003 সালে আমরা বলেছি যে 1,000 কোটি টাকা আমাদের ক্ষতিপূরণ হবে, সেটাই অ্যাসেসমেন্টও এসছে। কিন্তু সেই ক্ষতিপূরণ বৃদ্ধি না করে আমাদেরকে 250 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু সেইখানে দেখেন যে আপনার ক্ষতিপূরণ মাত্র 81 কোটি টাকা আমরা পেয়েছি এই পর্যন্ত। কিন্তু অনেক ট্যানারি যে ক্রাইটেরিয়া অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়ার কথা সেই ক্ষতিপূরণটাও কিন্তু এখনো পায়নি। ব্যাংকের দৃষ্টিভঙ্গি কি আপনাদের? দেখুন ব্যাংকের দৃষ্টিভঙ্গি আমি মনে করি যে যারা এখন ট্যানারি ব্যবসা করছে তারা মনে করেন যে আপনার খুব ভালোভাবে ব্যবসা করছে এবং তাদের সঠিক সময়ে তারা ঋণ পরিশোধ করছে। এবং আমাদের একটা বড় সেক্টরে যেখানে 365 কোটি টাকা আপনার মনে করেন যে শুধু ঋণ আমাদের দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, তো এইখানে খুব একটা বেশি বিনিয়োগ করা হয়নি। আমরা মনে করি যে প্রাইভেট ব্যাংক সহ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই সেক্টরে আসা উচিত, বিনিয়োগ করা উচিত। তো এখানে আসলে পরিবেশবিদরা মানে পরিবেশবাদী যারা আছেন তাদের পক্ষ থেকে একটা অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা ইচ্ছাকৃতভাবে এই দীর্ঘসূত্রিতা করছেন ওখানে যাওয়ার জন্য, এবং কারণ হিসেবে তারা বলছেন যে এখানে আপনাদের পুরাতন ব্যবসা, খরচ অনেক কম। তো এইটার ব্যাপারে আসলে আপনার বক্তব্য কি? দেখুন এখানে আমি দ্বিমত পোষণ করি, কারণ ট্যানারি পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরীর জন্যই কিন্তু আমরা এখান থেকে স্থানান্তর করছি। এবং আমরা যদি এখান থেকে স্থানান্তর করতে পারি, ট্যানারি মালিকদের 2টি সুবিধা আছে। একটি হলো যে আমাদের যে হাজারীবাগের জায়গা আছে আপনার প্রায় 50 একর জায়গা, সেটা কিন্তু ট্যানারি মালিকরাই আপনার ভোগ করবে। এবং এই জমির মূল্য আজকে যেখানে আপনার মনে করেন যে ধানমন্ডির মোটামুটি কাছাকাছি আপনার চলে যাবে, তো কেন ট্যানারি মালিকরা এখানে থাকবে? আর নতুন শিল্পনগরীতে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমরা বিদেশি বড় বড় ক্রেতা আমাদের এই দেশে আসার সুযোগ সৃষ্টি হবে এবং আমরা বরঞ্চ আরও বেশি দামে এখন থেকে আমরা বেশি দামে চামড়া বিক্রি করতে পারবো। তো এইখানে আমাদের ব্যবসার ক্ষেত্র কিন্তু উজ্জ্বল। এবং আমরা মনে করি যে এই অপার সম্ভাবনাময় একটা শিল্পকে আমরা মনে করি যে এটা যদি আমরা সুন্দরভাবে একটা শিল্পনগরী করতে পারি তাহলে কিন্তু আপনার সম্ভব। এখানে ট্যানারি মালিকদের কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা আপনার চলে আসবে সামনে এবং আগামীতে। সেক্ষেত্রে মানে এই যে সম্ভাবনাটা মানে যদি হয়, পরিবেশগত অভিযোগগুলো যদি না থাকে, পরিবেশ বান্ধব পদ্ধতিতে যদি আপনারা চামড়া মানে সেক্ষেত্রে রপ্তানিতে কি পরিস্থিতি আছে? যেমন আমরা যদি চলতি অর্থ বছরেই দেখি প্রথম মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হয় নাই, তো গত অর্থ বছরে $116 কোটি মতো রপ্তানি হয়েছিল। এবছরও একটি বড় টার্গেট আছে, 124 বা 22 কোটি ডলারের একটি টার্গেট। মানে সেইটার ব্যাপারে আসলে কি পর্যায়ে আছেন আপনারা? দেখুন এইখানে কিন্তু আপনার প্রায় এই বছর কিন্তু আমাদের যে টার্গেট ধরা হয়েছিল সেই টার্গেটের থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। প্রায় আমাদের $51 মিলিয়ন কিন্তু আমাদের এক্সপোর্ট কম হয়েছে। এইখানে যেহেতু একটা ওয়ার্ল্ড রিসেশন চলছে এবং পাশাপাশি আপনার যে আমাদের যে হাইটসের মূল্য, সেই মূল্য অনুযায়ী আমরা কিন্তু বিদেশি বাজারের সাথে কম্পিট করতে পারছি না, পার্শ্ববর্তী দেশের সাথে কম্পিট করতে পারছি না এবং আমরা পরিবেশ বান্ধব চামড়া দিতে পারছি না বিধায় কিন্তু বিদেশি ক্রেতারাও এখান থেকে বড় বড় ক্রেতারা চলে গেছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের স্বার্থে অতি দ্রুত এখান থেকে শিফটিং করা উচিত ট্যানারি শিল্প এবং আমাদের এই ক্রেতাগুলো নিয়ে আসা উচিত। আমাদের এক্সপোর্ট গ্রোথ দিন দিন কমছে,
সুতরাং আমরা মনে করি যে এইসব ব্যাপারে কিন্তু সরকারের উদাসীনতা থাকা উচিত না, কারণ শিল্প বাঁচাতে হবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচবে। আচ্ছা, আহাদ আহমেদ, আপনার কাছে আসছি যে উন্নত বিশ্বের তো আসলে অনেক দিন যাবতই অনেক ধরনের শর্ত ছিল এই চামড়া শিল্পের অবস্থা। আসলে এই দূষণের মানে কোন জায়গাগুলোতে আসলে আপত্তি বেশি এবং সেখান থেকে আসলে কবে নাগাদ আমরা বেরিয়ে আসতে পারবো, কি মনে হচ্ছে আপনার? মানে এনভায়রনমেন্টের ইস্যুটা তো ভেরি ইম্পর্টেন্ট এখানে। আসলে ধরেন যে ট্যানারির ব্যাপারে যেটা বলা হয় যে এখানে ক্রোম একটা খুব ক্ষতিকর জিনিস, এর বাইরে সালফাইড বা অন্যান্য জিনিস আছে যেটা ওয়াটারের কন্ট্যাক্টে আসলে আমাদের প্রাণবৈচিত্র্য, জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে। তো সেই সব ব্যাপারে তো ট্যানারিওয়ালাদের কোনো দ্বিমতের জায়গা নেই। অতএব এই ইয়ের ইস্যুটা, যেটা পরিবেশের যে ইস্যুটা, সেটা তারা সমাধান করার জন্যই তারা এরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো ঝাঁপিয়ে পড়েছেন আর কি, ইন্ডাস্ট্রি লোকেশনের রিলোকেশনের ক্ষেত্রে। সেইটা আমি যেটা আমার মতো করে আমি মনে করি, সেই ক্ষেত্রে এখনকার পুরো দায়িত্বটা হচ্ছে সরকারের। এবং বিসিকের মতো অর্গানাইজেশন, বিসিকের এই ধরনের কোনো অভিজ্ঞতা আগে কখনো ছিল না। বিসিক হচ্ছে ক্ষুদ্র শিল্প, এই ছোট আপনার লোহা তৈরি করবে এটা ইত্যাদি, এইরকমই তাদের অভিজ্ঞতা, এর বাইরে তাদের খুব বড় অভিজ্ঞতা নাই। তো বিসিকের মতো অর্গানাইজেশনকে দিয়ে এইরকম বড় মাপের একটা ইন্ডাস্ট্রি রিলোকেশন করানোটা ঠিক হয়নি, এটা আমার এটা ধারণা। আর একটা জিনিস, গভর্নমেন্টকে ভিউ করতে হবে অন্য একটা জিনিস, পরিবেশবিদদেরকে তাদেরকেও ভিউ করতে হবে অন্য একটা জিনিস, যে আমরা প্রতি বর্গফুট চামড়া উৎপাদনের জন্য প্রায় 40 লিটারের মতো পানি আমাদের খরচ হয়। সো তাদের আরও একটু ভার্বাল হওয়া উচিত আন্তর্জাতিক বাজারে, কিংবা বিদেশি যারা আছে তাদেরকেও একটু আন্তর্জাতিক বাজারে একটু বেশি ভোকাল হওয়া উচিত, সো দ্যাট আমাদের এই চামড়াটা একটা প্রাকৃতিক মানে পণ্য, এই পণ্যটার জন্য একটা বেটার প্রাইস পাই। মানে সবাই যেন এসে সবচেয়ে খুচরো এবং সবচেয়ে কম দামে চামড়া কেনার জন্য যদি আসে, আমি চামড়া কম দামে বিক্রি করার আমি ব্যক্তিগতভাবে পক্ষপাতী নই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার পাশে যারা আছে তারা কিভাবে রেডি হচ্ছে। আপনার এখন এই মুহূর্তে স্মার্ট মায়ানমার বলে একটা প্রসেস চলছে, একটা পদ্ধতি চলছে, একটু সংক্ষেপে বলবেন, খুব একটা সময় নেই। স্মার্ট মায়ানমারের হচ্ছে যেটা ইউরোপিয়ান পদ্ধতি, তারা মায়ানমারকে তৈরি করছে। আপনি যদি রিলোকেশনের ক্ষেত্রে দেরি করেন, কনফিউশনের মধ্যে পড়েন, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা, আমাদের এই মার্কেটটা শিফট হয়ে অন্যদিকে চলে যাবে। ওকে, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।